ভোটাধিকার হরণকারী দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেক দল করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। একটি দলের এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত নারীদের গায়ে, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বললেন, নতুন ফ্যাসিবাদ হতে সাবধান। রেজাউল হত্যার ঘটনায় শেরপুর ঝিনাইগাতির ইউনো এবং ওসি প্রত্যাহার। বিএনপি জামাত পাল্টাপাল্টি দোষারোপ, সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট প্রেস সচিব। ফিরেছে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। বিমানবন্দরে বরণ, ছাদখোলা বাসে ঘুরিয়ে হাতিরঝিলে সংবর্ধনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারে গেলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের কথা চিন্তা করেই দেশের উন্নয়ন করা হবে। রাতে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, পতিত শক্তির সাথে মিলে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সে সময় তিনি নির্বাচনের দিন সকল ষড়যন্ত্র রুখে দিতে তাহাজ্জুদ নামাজ পড়েই ভোট কেন্দ্রে উপস্থিত হতে ভোটারদের আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা গত 17 বছর রাজপথে সংগ্রামের মাধ্যমে দেশের প্রতি তাদের দায়িত্বের পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা কখনো দেশ ছেড়ে পালাবে না। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ফলাফল ঘোষণার পর দিন থেকেই ধানের শীষের প্রার্থীরা এলাকায় কাজ শুরু করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ষড়যন্ত্র কিন্তু এখন শেষ নেই। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খুলে রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। জনগণ গত 17 বছর ধরে বিএনপির সাথে, সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে। এদিকে গতকাল দুপুরে রাজশাহীর জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। কোথাও কোনো অঘটন ঘটলে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি কোনো অশান্তি চায় না জানিয়ে তিনি বলেন, একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কেউ যাতে 12 ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের পাশাপাশি 10,000 টাকা কৃষি ঋণ মৌকুফ, পদ্মা ব্যারেজ নির্মাণ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। রাজশাহী থেকে জাহাঙ্গীর আকন্দ রিপোর্ট, ক্যামেরায় এম সালিম, সাথে ছিলেন স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য। দীর্ঘ 22 বছরের অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষার অবসান। ঠিক যখন ঘড়ির কাঁটা 1:52, তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পৌঁছান পদ্মাপাড়ের শহর রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায়। দীর্ঘ প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর যখন প্রিয় মানুষটি চোখের সামনে, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন জনসভায় উপস্থিত নেতাকর্মীরা। তারেক রহমান যখন মঞ্চে পৌঁছান, তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাদ্রাসা মাঠের জনসভা। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও বিভাগীয় সংসদীয় আসনগুলো থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌঁছান মাদ্রাসা মাঠে। রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন তারা। জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান তার বক্তব্যে বলেন, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা, কোথাও পানি নেই। বরেন্দ্র প্রকল্প চালু করে জিয়াউর রহমান খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল। নির্বাচিত হলে পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ
আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। নতুন করে চালু করব শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। বিএনপির চেয়ারম্যান বলেন 16-17 বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছিল স্বৈরাচারী সরকার। এখন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব। ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তারেক রহমান বলেন বিএনপি দেশে শান্তি চায়, কোনো অশান্তি চায় না। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। 12 ফেব্রুয়ারির নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ সবার আগে বাংলাদেশ। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন 13 ফেব্রুয়ারি থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে। তারেক রহমানের আগমনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কি করা হবে তার একটি পরিকল্পনা তুলে ধরেন। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের কাছ থেকে তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়েছেন তারা তা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন। জাহাঙ্গীর আখন্দ, বাংলা ভিশন, রাজশাহী মাদ্রাসা মাঠ, রাজশাহী। নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা জনসমুদ্রের রূপ দিতে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। সফরে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশার পালে হাওয়া লাগবে বলে মনে করছেন অনেকেই। নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠ সাজানো হচ্ছে নবরূপে। 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে
উত্তরে তৈরি হয়েছে রাজনৈতিক আশার নতুন আবহ। নির্বাচনী সমাবেশ জনসমুদ্রের রূপ দিতে একযোগে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের রংপুরের মানুষ অনেক বেশি উচ্ছ্বাসিত, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। রংপুরবাসী ওনাকে দেখিয়ে দিবে যে কতটা ভালোবাসা নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমান তারুণদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ছোঁয়া রংপুরে লাগবে এবং উন্নয়নের ছোঁয়া রংপুরে লাগবে। তারেক রহমানের নাম যখন আসবে বিএনপির মধ্যে, মানে নেতাকর্মীদের মধ্যে, তখন কোনো আর ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান মুখী হবে এবং তারেক রহমানের প্রোগ্রামকে সাকসেস করার জন্য কাজ করবে। এই অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্যগুলোকে দূর করার জন্য সেই পরিকল্পনাগুলো আগামীকাল আমাদের সেই প্রিয় নেতা উপস্থাপন করবেন। খুশিতে তারেক জিয়ার মাঠে কাজ করতেছি। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু থেকে চলে যাব। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নগর জুড়ে চলছে প্রস্তুতি ও প্রচারণা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীও। আগামীকালকে যে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে সেটাতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। সফরসূচির অংশ হিসেবে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে তার এই সফর বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতে ইসলামী এখনও ৭১-এর ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। নির্বাচনের জন্য তারা এখন ভোট চাইছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৬ বছর দেশে জুলুমবাজ সরকার ছিল। দীর্ঘদিন পর দেশের জন্য কাজ করার সুযোগ এসেছে, তাই দেশের উন্নয়নে সেই সুযোগ কাজে লাগাতে হবে। মা বোন ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন বলেও জানান মহাসচিব। এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে, আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলছি, আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক, চেনা লোক। 1991 সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত কোনদিন খেয়ানত করেছি। প্রতিপক্ষকে অপপ্রচার বন্ধ করে নিজেদের প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে নির্বাচনী প্রচারে স্থানীয় নাগরিক সমস্যা দূর করার পাশাপাশি ৩১ দফার আলোকে দেশ গঠনের অঙ্গীকার করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এছাড়া তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে প্রচারণা চালিয়েছে বিএনপির আইন উপ কমিটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিগ্যাল টিম। রাজধানীতে চলছে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচার। ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী ও সমর্থকরা। বৃহস্পতিবার নিজ আসনের ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। প্রতিপক্ষকে অন্যের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার আহ্বান জানান তিনি। এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই, কিন্তু দয়া করে আমি বলবো মিথ্যাচার বন্ধ করেন। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব, সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে। ভোটারদের প্রত্যাশা জানতে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় গ্যাস সংকট দূর করা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। জানান,
দল ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ গড়তে কাজ করবে বিএনপি। যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং ৩১ দফার আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে, সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি। এছাড়া তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারে অংশ নেয় বিএনপির আইন উপকমিটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিগ্যাল টিম। তারেক রহমান সাহেব আমাদেরকে ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন যে ওনার যে বার্তাটা উনি সবাইকে পৌঁছে দিতে চান, সেটা যেন ওনার তরফ থেকে আমরা পৌঁছে দিতে পারি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সহায়তা ছাড়া এই সমাজ অচল। দেশ এবং জাতির সেবায় আন্তরিকতার সাথে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান তিনি। দলটির আয়োজনে রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামাত আমির আরও বলেন, শিল্পোদ্যোক্তাদের সাথে শ্রমিকদের দ্বন্দ্বে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। শিল্পকে বাঁচিয়ে রাখতে মালিক শ্রমিকদের ঐক্য এবং দেশপ্রেম থাকা জরুরি। শ্রমিকদেরকে সন্তানের মতো ধারণ করলে তারা শিল্প মালিকদের পিতার মর্যাদা দেবে বলে মনে করেন ডাক্তার শফিকুর রহমান। শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজির কারণে দেশি বিদেশি অনেক বিনিয়োগ হয় না বলেও মনে করেন তিনি। উল্লেখ করেন প্রশাসনিক প্রতিবন্ধকতার কথাও। জামাত ক্ষমতায় গেলে লাল ফিতাকে টুকরো টুকরো করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে রাজধানীতে দলীয় কয়েকজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যোগ দেন জামাতের আমির। বলেন, একটি দল এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, আরেক হাতে নারীদের হেনস্থা করছে। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে যুব সমাজ ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। রিপোর্ট মিসবাহ রহমানের। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীর বিভিন্ন আসনে পথসভা ও সমাবেশ কর্মসূচি করছে দলটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণা করেন জামাত আমির। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। পরে রাজধানীর মিরপুরের ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। একটি দল নারীদের লাঞ্ছিত ও রক্তাক্ত করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে, আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। এদিন সকালে রাজধানীর মিরপুর 10-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামাত আমির। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। বুধবার শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে নিহত জামাত নেতা মাওলানা রেজাউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। 2 দফায় জানাজা শেষে রাত 9টার দিকে গোপালখিলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকেলে মাওলানা রেজাউল করিমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি শ্রীবর্দী কলেজ মাঠে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। সেখানে ভিড় জমে স্বজন ও প্রতিবেশী সহ হাজার হাজার মানুষের। পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। কলেজ মাঠে বিকাল 5টায় প্রথম জানাজায় জামাত ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের ঢল নামে। এর আগে বিকেলে শ্রীবর্দী উপজেলা শহরে জামাত ইসলামীর কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করেছেন। বুধবার উপজেলা রিটার্নিং অফিসারের আয়োজনে ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাতের সংঘর্ষে মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার শেরপুরে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ এবং জামাত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতি থানার ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে
সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। শেরপুরের ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি রিপোর্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থীদের প্রচার প্রচারণা ও আচরণ বিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, রঙিন ব্যানার প্রার্থীরা ব্যবহার করতে পারবে না। 8 ফেব্রুয়ারির পর আদালতের নির্দেশে কোনো প্রার্থিতা ফিরে পেলে পোস্টাল ব্যালটে তাদের নাম ও প্রতীক থাকবে না। এদিকে আগামী নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড কমিশন থেকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শেরপুরে জামাত নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার ফলে প্রাণহানি অত্যন্ত দুঃখজনক, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 4 জনের প্রাণহানি ঘটেছে, যা পূর্বের নির্বাচনের সময়কার সহিংসতার তুলনায় অনেক ভালো পরিস্থিতি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সাথে সাথে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ তার। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ সহ বেশ কয়েকটি অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শেরপুরে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার জন্য বিএনপি নেতাকর্মীদের উস্কানি এবং প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করেছে জামাত ইসলামী। শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং এই অভিযোগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 6:45টার দিকে জেনেগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং 11 দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। এবার জানাবো খেলার খবর। প্রথম সাফ নারী ফুটসল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাফুফে। গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরে চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে বরণ করে নেওয়া হয় নারী ফুটবলারদের। ছাদখোলা বাসে দেয়া হয় সংবর্ধনা। মানিক মাহমুদের রিপোর্ট। ফুটবলের আরেক ফরম্যাট ফুটসাল। থাইল্যান্ডে আয়োজিত প্রথম সাফ নারী ফুটসালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্য উদযাপনে বিশেষ আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সন্ধ্যায় ঢাকায় ফেরা দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিয়ে আসা হয় হাতের ঝিলে। দেওয়া হয় সংবর্ধনা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পায় লাল সবুজের মেয়েরা। ব্যাংককের নন্থাবরি স্টেডিয়ামে শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে দেয় সাবিনা মনিকারা। সাফ নারী ফুটবলে টানা 2বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার প্রথম সাফ নারী ফুটসালেও অদম্য লাল সবুজের মেয়েরা। 2 ফরম্যাটেই চ্যাম্পিয়ন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের গর্বিত সদস্য সাবিনা খাতুন। ফুটসাল উন্নয়নে নিজস্ব মাঠের দাবি অধিনায়ক সাবিনার। 20-40 মিনিটস খেলা হয়, বাট সব সময়ই হচ্ছে আপনার আপ অ্যান্ড ডাউন করতে হয়। সো এই জায়গাটাতে হচ্ছে আপনার দমের অনেক ব্যাপার আছে এবং ফিজিক্যাল ফিটনেসেরও অনেক ব্যাপার। যেহেতু দীর্ঘ বছর ধরে ফুটবল খেলেছি, সেটা তো আমার কাছে প্রিয় হবে এবং ফুটসালেও আমি আসলে অনেক এনজয় করেছি। নারী ফুটসালের উন্নয়নে বিনিয়োগে গুরুত্ব বাফুফের সভাপতি তাবিত আওয়ালের। প্রথম চ্যালেঞ্জটা হলো একটা প্লেইং অ্যারিনা। আপনারা জানেন যে অ্যাকচুয়াল ফুটসল যে ফরম্যাট, ওই ফুটসল ফরম্যাটে কিন্তু অ্যারিনা বাংলাদেশে কিন্তু নাই। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ ফুটবলে ঘোষিত দলে বাংলাদেশের সফল অধিনায়ক সাবিনা খাতুন নেই। তবে বাফুফের সভাপতির কথায় ইঙ্গিত ফিরতে পারেন সাবিনা। পুরস্কার পাচ্ছে ফুটসল চ্যাম্পিয়ন কন্যারা। কে কোথায় খেলবে আমরা সবসময় নেক্সট খেলাকে বিবেচনা করে আমরা চিন্তা করি। আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। তো আমরা আজকে যে ফুটসল নিয়ে চিন্তা করেছিলাম, অনেকে মনে করেছিল যে টিম হবে না বা টিমে কারা কারা আসবে। আপনারা ঠিকই দেখেন যে আমরা বাছাই করে করে রাইট প্লেয়ারদেরকে আমরা নিয়ে এসেছি, মেন এবং উইমেনদেরকে। তো এরকম নেক্সট ম্যাচ যখন আসবে, টুর্নামেন্ট আসবে, আমরা সবসময় প্রস্তুত আছি নতুনভাবে জিনিসটাকে দেখা। পুরস্কার আছে, বোনাস আছে। আমি কমিটির সাথে কথা বলে, যেটা ফুটসল আলাদা কমিটি আছে। বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল। তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নারী ফুটসাল দলের ফটো সেশন হয়। অংশ নেয় গণমাধ্যম কর্মীরাও। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটাররা টি-20 বিশ্বকাপ খেলতে না পারলেও খেলোয়াড়দের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে এবং তাদের খেলার মধ্যে রাখার পরিকল্পনা করছে বিসিবি। টি-20 বিশ্বকাপের সময় ঘরোয়া নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। টি-20 ফরম্যাটে এই টুর্নামেন্টটি বড় বাজেটে এবং জাঁকজমকভাবেই করার পরিকল্পনা বোর্ডের, যাতে জাতীয় দলের ক্রিকেটাররা এখানে খেলে আর্থিক সুবিধা পেতে পারেন। জাতীয় দল এবং বিপিএলে খেলা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হবে এই আসরে। বোর্ডের দায়িত্বশীল পরিচালকদের নিয়ে টুর্নামেন্টে কমিটি একটি পরিকল্পনা তৈরি করেছে, যা দ্রুতই প্রকাশ করা হবে। এই টুর্নামেন্ট আয়োজনে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই টুর্নামেন্ট করার পরিকল্পনা বিসিবির, যদিও ক্রিকেটার নিরাপত্তাজনিত কারণে নির্বাচনের সময় কয়েকদিন বিরতি থাকতে পারে টুর্নামেন্টে। এছাড়া মার্চে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজ আছে তা এগিয়ে আনা যায় কি না তা নিয়েও চিন্তাভাবনা করছে বিসিবি। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের মিশন শেষে তাদের বিপক্ষে সিরিজে ম্যাচ বাড়ানোর চিন্তাও আছে বোর্ডের, তবে বিষয়টি নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতির উপর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভোটাধিকার হরণকারী দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেক দল করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। একটি দলের এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে নারীদের গায়ে, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বললেন, নতুন ফ্যাসিবাদ হতে সাবধান। রেজাউল হত্যার ঘটনায় শেরপুর ঝিনাইগাতির ইউনো ও ওসি প্রত্যাহার, বিএনপি জামাত পাল্টাপাল্টি দোষারোপ, সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট প্রেস সচিব। ফিরেছে প্রথম সাফ নারী ফুটসল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল, বিমানবন্দরে বরণ, চাঁদখোলা বাসে ঘুরিয়ে হাতির ঝিলে সংবর্ধনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।